তো উপরে অ্যালগরিদমের ফ্লোচার্ট আকার প্রকাশ করা যাবে এভাবে আর কি। তো এখানে দেখতে পাচ্ছি যে শুরুটা কিভাবে হবে এটা দেয়া, তারপর সাইকেল ঠিক আছে কিনা, হ্যাঁ বা না, তারপর সাইকেল চালিয়ে যাওয়া, হ্যাঁ, তারপর এটার মধ্যে কি অভিভাবকের কাছ থেকে রিক্সা ভাড়া নেওয়া এবং রিক্সা ভাড়া করে কি কলেজ যাওয়া। আর যদি সরাসরি সাইকেল চালিয়ে যাওয়া হয় তাহলে কি সরাসরি যাবে, আর যদি সাইকেল না থাকে তাহলে দ্বিতীয় অপশন দিয়ে যাবে, ওইটা বুঝাইছে। তারপরে এই কলেজে পৌঁছে গিয়ে কি কলেজ যাওয়ার ফ্লো চার্ট, কি ফ্লো চার্ট, এটা ভালোভাবে হচ্ছে কাগজে এঁকে প্র্যাকটিস করতে হবে। তো অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরির পরে নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষার কোড লেখা হয়। তা কোড লেখার পর সেই কোড বিভিন্ন টেস্ট কেস দিয়ে পরীক্ষা করা হয়। এক্ষেত্রে বিভিন্ন রকম ইনপুটের জন্য প্রোগ্রামটি প্রত্যাশিত আউটপুট দিচ্ছে কিনা সেটি যাচাই করে দেখা হয়। যদি কোনো টেস্ট কেসের জন্য প্রত্যাশিত আউটপুট না আসে তখন বুঝতে হবে যে প্রোগ্রামটি সঠিক নয়। প্রোগ্রামটি ভুল আউটপুট দেওয়ার পিছনে দুটি কারণ থাকতে পারে। প্রথমত, সমস্যাটি সমাধানের জন্য যে অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে সেটি সঠিক নয়। দ্বিতীয়ত, অ্যালগরিদম ঠিক হলেও অ্যালগরিদম অনুসরণ করে প্রোগ্রাম লেখার সময় কোনো ভুল হয়েছে। কোডে এ ধরনের ভুল থাকলে তাকে বাগ বলা হয়। বাগ। তো এই পর্যায়ে প্রোগ্রামের যাবতীয় বাগ খুঁজে বের করে সমাধান করা হয়, অর্থাৎ প্রোগ্রামটি ত্রুটিমুক্ত করা হয়। তো এই ধাপটিকে বলা হয় কি ডিবাগিং। তো সব টেস্ট কেসের জন্য প্রোগ্রাম যখন ঠিকঠাক কাজ করে তখন সেটি কি রিলিজ করা হয়। তো বড় বড় প্রোগ্রামের ক্ষেত্রে রিলিজ করার সময় ব্যবহারকারীর জন্য কি নির্দেশনা বা ইউজার ম্যানুয়াল তৈরি করা হয়। ঠিক আছে। তো প্রোগ্রাম তৈরির মূল ধাপগুলো হচ্ছে কি, প্রথম হচ্ছে যে সমস্যাটি সমাধান করা হবে সেটিকে ঠিকভাবে বর্ণনা করা। 3 নম্বর হচ্ছে সমস্যার সমাধানের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি করা। 3 নম্বর হচ্ছে কোড লেখা, প্রোগ্রাম পরীক্ষা করা ও ভুল থাকলে ডিবাগ করে প্রোগ্রাম সংশোধন করা এবং প্রোগ্রাম কি রিলিজ করা। তারপর কি আছে প্রোগ্রাম ডিজাইন মডেল। তো বাস্তব জীবনে কম্পিউটার প্রোগ্রাম কার্যকর করা যথেষ্ট সময় ও শ্রম সাপেক্ষ ব্যাপার। এর পুরো প্রক্রিয়াটি কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ মডেল হলো ওয়াটারফল বা জলপ্রপাত, যেমন আমরা ঝর্ণায় পানি পড়া দেখি আর কি। এখানে পুরো প্রজেক্টটিকে কয়েকটি সুনির্দিষ্ট এবং ধারাবাহিক অংশে ভাগ করে নেওয়া হয়। এর একটি অংশ শেষ হলে মাত্র অন্য অংশটি শুরু করা যায়। তো পুরো প্রোগ্রামিং প্রক্রিয়াটি যেহেতু জলপ্রপাতের মতো একদিকে প্রবাহিত হয়, সেজন্য এটিকে কি ওয়াটারফল বা জলপ্রপাত মডেল বলা হয়। তো এই মডেল অনুযায়ী প্রোগ্রামিংয়ের ধারাবাহিক অংশগুলো হচ্ছে কি প্রয়োজনের বিশ্লেষণ, ডিজাইন, কোডিং, নিরীক্ষণ, কার্যক্ষেত্রে প্রতিস্থাপন এবং রক্ষণাবেক্ষণ। তো এই মডেলে প্রয়োজনের বিশ্লেষণে 20 থেকে 40% এবং ডিজাইন ও কোডিংয়ের 30 থেকে 40% সময় ব্যয় করা হয়। তো বাকি সময়টুকু নিরীক্ষণ এবং কার্যকর করার কাজে শেষ করতে হয়। এভাবে সময়ের বন্টন যথেষ্ট যৌক্তিক, কারণ দেখা গিয়েছে প্রোগ্রামিংয়ের শুরুর দিকে একটি সমস্যার সমাধান যত সহজ, শেষের দিকে ঠিক ততই কঠিন। তো এই মডেলে ঠিকভাবে প্রোগ্রামিংয়ের তথ্য সংরক্ষণের উপর অনেক গুরুত্ব দেওয়া হয়। সে কারণে একজন বা একটি টিম প্রোগ্রামিংয়ের মাঝখানে চলে গেলেও প্রোগ্রামটি সহজভাবে শেষ করা সম্ভব হয় না আর কি। ঠিক আছে। তারপর আছে সি প্রোগ্রামিংয়ের ভাষা। এরপরের অংশটুকু কি যে পুরোপুরি ব্যবহারিক প্রোগ্রামিং করার ব্যবস্থা আছে কম্পিউটার কিংবা স্মার্টফোনে, শুধু সেরকম পরিবেশে পরের অংশটুকু শিক্ষার্থীদের জন্য অর্থপূর্ণ বলে বিবেচনা হবে। তো সি একটি অত্যন্ত শক্তিশালী প্রোগ্রামিং ভাষা। তো সি ভাষা ব্যবহার করে বিভিন্ন রকমের প্রোগ্রাম তৈরি করা যায় আর কি। তো সিস্টেম লেভেলের প্রোগ্রাম যা দিয়ে সরাসরি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা যায়, যেমন কিবোর্ড, প্রিন্টার ইত্যাদি, কি এগুলো হচ্ছে হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার পরিচালনা করার জন্য কি প্রয়োজনীয় ড্রাইভার সফটওয়্যার সি ভাষা ব্যবহার করে লেখা যায়। এছাড়া যেসব ইলেকট্রনিক যন্ত্রাংশ, মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার থাকে, যেমন টেলিভিশন, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ, ওভেন, ওয়াশিং মেশিন ইত্যাদি, কি তাতে যেসব প্রোগ্রাম তৈরি করে দেওয়া থাকে সেখানে সি ভাষা ব্যবহার করা হয় আর কি। তারপরে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কি, যেগুলো ব্যবহার করে ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো কাজ করতে পারে, যেমন ছবি সম্পাদনার জনপ্রিয় সফটওয়্যার কি অ্যাডোবি ফটোশপ,
এটাকে ফটোশপ বলে, ওটা কি অ্যাডোবি ফটোশপ আর কি। তারপর বিভিন্ন প্রোগ্রামিং ভাষা কম্পাইলার তৈরিতে সি ভাষা ব্যবহার করা যায়, এবং কম্পিউটার অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স সি দিয়ে তৈরি হয় আর কি। তো বিভিন্ন রকম ডেটাবেস প্রোগ্রাম, ডেটাবেস অধ্যায়ে এসকিউলাইট নামক যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দেখানো হয়েছে সেটি কিন্তু সি দিয়ে তৈরি। তারপর সি ভাষা কম্পাইলার, কম্পিউটারে সি ভাষায় প্রোগ্রাম লিখে চালাতে হলে প্রথমে ইন্টারনেট থেকে একটি কম্পাইলার সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করে নিতে হবে। প্রথমে একটি টেক্সট ফাইল প্রোগ্রাম লিখে সেভ করতে হবে। তো এই ফাইলে এক্সটেনশন হবে কি সি, অর্থাৎ ফাইলটির নামের শেষে সি কথাটি থাকবে, যেমন program1.c। তো এরপরে ফাইলটি কম্পাইলার ব্যবহার করে কম্পাইলার করতে হবে। তো কম্পাইলার করার পরে একটি এক্সিকিউটেবল ফাইল তৈরি হবে আর কি। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এই এক্সিকিউটেবল ফাইলটি এক্সটেনশন হয় ইএক্সি, যেমন প্রোগ্রাম ইএক্সি। তো প্রোগ্রাম কম্পাইলারগুলো সাধারণত কমান্ড লাইন ভিত্তিক হয়, অর্থাৎ কমান্ড লাইন অ্যাপ্লিকেশন নির্দেশ টাইপ করে প্রোগ্রাম কম্পাইলার করতে হয়। তবে বর্তমান প্রোগ্রামারদের কাজ সহজ করার জন্য কিছু আইডি সফটওয়্যার পাওয়া যায়, যেখানে একই সঙ্গে কোড লেখা, কম্পাইলার করা সহ বিভিন্ন কাজ করা যায়। তো ইন্টারনেটে এরকম বিভিন্ন আইডি সফটওয়্যার বিনামূল্যে পাওয়া যায়। তার মধ্যে সি ভাষার জন্য ব্যবহৃত একটি আইডি হচ্ছে কোড ব্লকস। এই যে কোড ব্লকসটা কীভাবে লেখা হয়েছে এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। এছাড়া নেটবিনস, অ্যাকলিন্স, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও সহ বিভিন্ন সফটওয়্যার দিয়ে কি সি ভাষা প্রোগ্রাম করা যায়। তো এইসব সফটওয়্যারের পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিয়ে মোবাইল ফোনের জন্য কি বিভিন্ন কম্পাইলার অ্যাপ পাওয়া যায়। তারপর কি আছে হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা একটি সি প্রোগ্রাম দেখব। তো সি প্রোগ্রাম লেখার ক্ষেত্রে কি এই রকমের আর কি তোমার লিখতে হবে আর কি। প্রোগ্রাম কি 5.1, ইনক্লুড স্টুডিও, তারপর ইন্টেলে মেইন, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, রিটার্ন। তো এইটা করার পর হচ্ছে আমরা নিচে যাই যে কোড লেখার পর প্রোগ্রামটি সেভ করতে হবে। সেভ করার সময় ফাইলের এক্সটেনশন দিতে হবে .c। তারপর প্রোগ্রামটি কি কম্পাইলার এবং রান করতে হবে। প্রোগ্রামটি রান করলে আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড আর কি। তো সি ভাষায় তৈরি প্রোগ্রামে একটি নির্দিষ্ট কাজ করার জন্য একটি ফাংশন তৈরি হয়। ফাংশনের ভেতরে ওই কাজটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় কোড লেখা থাকে। তো উপরের প্রোগ্রামের তৃতীয় লাইনে রয়েছে কি আইএনটি এবং মেইন এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই করা আর কি। একে বলা হয় কি মেইন ফার্স্ট ব্র্যাকেট ফাংশন। চতুর্থ এবং অষ্টম লাইনে দুটি ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনী আর কি চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, যেমন মেইন যে বন্ধনী দেয়া ফাংশনটি চতুর্থ লাইন শুরু হয়েছে এবং অষ্টম লাইনে শেষ হয়েছে। তো পঞ্চম ও সপ্তম লাইনে দুটি নির্দেশ দেওয়া হয়েছে আর ষষ্ঠ লাইনটি ফাঁকা রাখা হয়েছে। তো সি ভাষার লেখা যে কোনো প্রোগ্রাম চলা শুরু করে কি মেইন এই যে ব্র্যাকেট দিয়ে দেয়া ফাংশন থেকে, যেমন উপরের কোডের তৃতীয় লাইনে মেইন হচ্ছে এই যে ব্র্যাকেট ফাংশন থেকে এই প্রোগ্রামটি চলতে আরম্ভ করবে আর কি। তো একটি প্রোগ্রামে কেবল কি মেইন ব্র্যাকেট দিয়ে হচ্ছে ফাংশনটি লেখা হয় আর কি। তো উপরে হচ্ছে এই যে আমরা দেখতে পাই আর কি যে এটার মধ্যে এই যে ব্র্যাকেট দেয়া, এই যে ব্র্যাকেটের ব্যবহার আছে। তো এই জিনিসগুলো আর কি বুঝাইছে। যাই হোক, এখানে লিখছে যে এরপরে পঞ্চম লাইনে রয়েছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড স্টেটমেন্ট। ওইটা কিন্তু লিখে তারপর কিন্তু লেখা কথাগুলো শুনতে হবে, আমি বারবার বলি। এরপর পঞ্চম লাইনে রয়েছে কি প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড স্টেটমেন্ট, প্রিন্ট এফ আবার ব্র্যাকেট একটি ফাংশন যার কাজ হচ্ছে স্ক্রিনে কোনো কিছু প্রিন্ট করা। যেমন এই প্রোগ্রামের ক্ষেত্রে এই স্টেটমেন্ট স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড কথাটি প্রিন্ট করেছে আর কি। তো প্রিন্ট এফ ফাংশনটি কীভাবে প্রিন্ট করার কাজটি করবে সেটি প্রোগ্রামের কোথাও বলা নেই, তবে studio.h নামক একটি ফাইলে বলা আছে যে একে বলে হেডার ফাইল। তো হেডার ফাইলে বিভিন্ন ফাংশন তৈরি করে দেওয়া থাকে। এই ফাংশনগুলো ব্যবহার করার জন্য হেডার ফাইলটি প্রোগ্রামে কি অন্তর্ভুক্ত করতে হয়। তো প্রথম লাইনে হচ্ছে হ্যাজ ইনক্লুড, এরপর হচ্ছে এই studio.h লেস দ্যান লেখার কারণ studio.h ফাইলে যেসব ফাংশন দেওয়া আছে সেগুলো কি এই প্রোগ্রামে ব্যবহার করা যাবে। তো studio.h হেডার ফাইল ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়া ও আউটপুট প্রিন্ট করা সংক্রান্ত বেশ কিছু ফাংশন লেখা আছে। তো প্রোগ্রামের সপ্তম লাইনে লেখা আছে কি রিটার্ন 0। এটি মেইন ফাংশনের শেষ লাইন। এই লাইনটি কি কাজ করে তা নিয়ে এই অধ্যায়ের পরবর্তী অংশে আলোচনা করা হয়েছে। এই লাইনটি চলার পরে এই প্রোগ্রামটি
চলা শেষ হবে আর কি। তারপর আছে কি ডেটা টাইপ কি, আমরা জানি কম্পিউটার প্রসেসর বিভিন্ন হিসাব নিকাশ করে, এই হিসাব নিকাশগুলো বিভিন্ন ডেটার উপরে করা হয়। তো সি প্রোগ্রামিং ভাষায় বেশ কিছু ডেটা টাইপ রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করার ব্যবস্থা রয়েছে। তো এর মধ্যে উল্লেখযোগ্যগুলো কি, চার, ইন্ট, ফ্লোট, ডাবল। তো নিচে ডেটা টাইপগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো আর কি। তারপর কি আছে চার, এটি হচ্ছে ক্যারেক্টারের প্রথম চারটি অক্ষর CHAR। তো এই ধরনের ডেটা টাইপ একটিমাত্র অক্ষর, বর্ণ, অঙ্ক, জ্যোতিচিহ্ন আর কি ইত্যাদি ধারণ করতে পারে, যেমন AD5 এর উপরে কি চিহ্ন দেয়া আছে, হ্যাঁ, বিস্ময়বোধক চিহ্ন ইত্যাদি। এটি কম্পিউটার মেমোরিতে সাধারণত কি 1 বাইট অর্থাৎ 8 বিট জায়গা দখল করে। তাহলে এই ধরনের ডেটা টাইপ 2 এর উপরে কি পাওয়ার 8 বা 256টি কি পৃথক ডেটা রাখা যায়। তো 256টি জিনিস কিন্তু একটি ভেরিয়েবলের একসঙ্গে রাখা যায় না, একটি ভেরিয়েবলে একই সময় কেবল একটা ডেটা রাখা যায়। আর CHAR টাইপের ডেটার ক্ষেত্রে সম্ভাব্য 256টি কি মানের যে কোনো একটি রাখা যায় আর কি। তো একটি বিটে যে কোনো সময় রাখা যায় 0 অথবা 1, অর্থাৎ একটি বিট দিয়ে দুটি ভিন্ন জিনিস প্রকাশ করা যায়। আবার দুইটি বিট দিয়ে কি প্রকাশ করা যায় 4টি বিট জিনিস, যেমন 00, 01, অন 0 এবং অন। একইভাবে 3টি বিট দিয়ে প্রকাশ করা যায় 8টি বিট জিনিস, 000, 001, 010, 01, 0 অন এবং অন 00, অন 01, অন 0। তো এবং অন, তাহলে n সংখ্যক বিট দিয়ে কি প্রকাশ করা যায় 2 এর উপরে n পাওয়ার আর কি সংখ্যক ভিন্ন জিনিস আর কি। তারপর এই যে INT, ইন মানে কি ইন্টেজার, শব্দের অর্থ হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এই শব্দের প্রথম 3টে অক্ষর দিয়ে ইন্ট ডেটা টাইপের নামকরণ করা হয়েছে। তো এই ধরনের ডেটা টাইপ পূর্ণ সংখ্যায় রাখা যায়। তো একটি ইন টাইপের ডেটা সাধারণত কম্পিউটারের মেমোরিতে 4 বাইট অর্থাৎ 32 বিট জায়গা দখল করে। যেহেতু এর সাইজ 32 বিট, তাই এতে কি সম্ভাব্য 2 এর উপরে 32 বা এই যে এত বড় একটা সংখ্যা এটা চলে আসবে রকমের সংখ্যা রাখা যায়। আর সংখ্যা যেহেতু ধনাত্মক ও ঋণাত্মক উভয় জাতীয় হতে পারে, তাই কি মাইনাস এটা হতে পারে এবং প্লাস এটা হতে পারে। তো সীমার মধ্যে যে কোনো সংখ্যা ইন টাইপের ডেটাতে ধারণ করা যায়। তারপর ফ্ল্যাট কি, দশমিক যুক্ত সংখ্যা অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট নাম্বার রাখার জন্য ফ্ল্যাট ডেটা টাইপ ব্যবহার করা হয়। এটি মেমোরিতে সাধারণত কি 4 বাইট জায়গা দখল করে। ডাবল, তারপর হচ্ছে ডাবল কি, এটি দশমিক যুক্ত সংখ্যা রাখার জন্য ব্যবহার করা হয়, তবে এটি সাধারণ কম্পিউটারের মেমোরিতে কি 8 বাইট জায়গা নেয়। এবার আসি কয়েকটি প্রোগ্রাম লিখে উল্লিখিত ডেটা টাইপ ব্যবহার দেখানো হলো। এগুলো হচ্ছে কাগজে লিখে ভাই মুখস্থ করতে হবে, এগুলো বোঝানোর কিছু নাই। মুখস্থ করলে তুমি খাতায় লিখতে পারবে, নাইলে তুমি পারবে না, সোজা কথা। তারপর হচ্ছে প্রোগ্রাম কম্পাইল বা রান করলে আউটপুট আসবে দ্য ক্যারেক্টার ইজ এক্স। তো এই প্রোগ্রামে 4 CH মানে ক্যারেক্টার CH দিয়ে 4 টাইপের একটি ভেরিয়েবল তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে কি CH। এখানে CH এর বদলে অন্য নামও ব্যবহার করা যেত, একে কি ভেরিয়েবলও বলা হয়। ক্যারেক্টার টাইপের ডেটা প্রিন্ট করার জন্য %C ব্যবহার করা হয়, একে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। নিচের টেবিলে বিভিন্ন ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার দেখা হলো। 4 মানে কি %C, ইন্ট মানে কি %D, ফ্ল্যাট মানে কি %F এবং ডাবল মানে কি এখানে %if। এখানে এল হচ্ছে ছোট হাতের ইংরেজি এল অক্ষর আর কি, তো LF আর কি। তো সি প্রোগ্রামে ভেরিয়েবল নাম লেখার ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে, যেমন ভেরিয়েবল নামে কেবল কি বর্ণ, অঙ্ক এবং বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে, তবে নামের প্রথম অক্ষরটি কোনো অঙ্ক হতে পারবে না। ভেরিয়েবল আন্ডারস্কোর হচ্ছে এবং $সাইন ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার, এই যে এই চিহ্নগুলো মুখস্থ করতে হবে। পাংচুয়েশন ক্যারেক্টার, এই যে কমা, ডট, সেমিকোলন আর কি ইত্যাদি কোনো ধরনের অপারেটর ব্যবহার করা যাবে না। তো ভেরিয়েবল নামে কোনো স্পেস দেওয়া যাবে না। তো সিতে আপার কেস অ্যান্ড লোয়ার কেস ক্যারেক্টারের পার্থক্য আছে, যার কারণে সিকে কি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাই ট্রিপল স্মল এ, ক্যাপিটাল এ এবং এই জিনিসগুলো হচ্ছে কি ইত্যাদি ভেরিয়েবলের মান এক নয়। স্পেশালি কোনো কিওয়ার্ডকে ভেরিয়েবলের নাম হিসেবে কি ব্যবহার করা যাবে না আর কি। তো ঠিক ভেরিয়েবল নামের উদাহরণ, তারপরে ভুল ভেরিয়েবল নামের উদাহরণ। তো এই জিনিসগুলো একটু মুখস্থ করতে হবে লিখে যে কোন জায়গায় হচ্ছে ভুল নাম এবং কোন জায়গায় কি সঠিক মানে ঠিক ভেরিয়েবল। তো উদাহরণ কি, একটি ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল 4কে ঠিক
কোনো ডেটা ধারণ করতে পারে, বিষয়টি একটি কি প্রোগ্রাম লিখে দেখা যায়। এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে আমাদের লিখে প্র্যাকটিস করতে হবে। তো প্রোগ্রাম কি 5.3। তো উপরে প্রোগ্রামটি কম্পাইল করে রান করলে নিচের মতো কি আউটপুট পাওয়া যাবে আর কি, এরকম আর কি আউটপুট পাওয়া যাবে। এটা রান করলে তো আউটপুট দেখে বোঝার চেষ্টা করতে হবে যে প্রোগ্রামটি কী কাজ হচ্ছে। এখানে প্রিন্ট এবং ফার্স্ট ব্র্যাকেটের যে চিহ্ন ফাংশনের ভিতরে কি +n ব্যবহার করা হয়েছে, এবং +n এর মান হচ্ছে কি নিউ লাইন, অর্থাৎ একটি প্রিন্ট করলে আউটপুটের পরিবর্তী অংশ স্ক্রিনের নতুন লাইনে চলে যাবে। যদি প্রিন্ট এফ ফাংশনের ভিতরে কি n ব্যবহার করা না হতো তবে আউটপুট হতো কত, এরকম। এই যে জিনিসটা আর কি, একটি ভেরিয়েবল যখন কোনো মান রাখা হয়, যেমন ch বা x, এই যে করা, একে বলা হয় কি ch এর মধ্যে x অ্যাসাইন করা, এবং অপারেশনটির নাম হলো কি অ্যাসাইনমেন্ট অপারেশন। পরীক্ষায় আসতেই পারে অ্যাসাইনমেন্ট অপারেশন কি, একটি ভেরিয়েবল একই সময় কি কেবল একটি মান অ্যাসাইন করা যায়। ঠিক আছে, তারপর উদাহরণের অঙ্ক দিচ্ছে, এটা হচ্ছে নিজে একটু কাগজে লিখে পড়তে হবে, বুঝতে হবে আর কি। তারপর ওইটা ইনপুট, এইটা আউটপুট। তারপর ইন্টিজার টাইপের ডেটা প্রিন্ট করার জন্য %d ব্যবহার করা হয়, আর গুণিতক ও ভাগ চিহ্ন হচ্ছে যথাক্রমে কি অ্যাস্ট্রিক চিহ্ন ও স্ল্যাশ। উপরে প্রোগ্রামটি চাইলে আরেকটি ভেরিয়েবল তৈরি করা যায়, এখানে বিভিন্ন গাণিতিক অপারেশনের ফলাফল দেয়া হলো আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে কাগজে লিখে ভাই প্র্যাকটিস করতে হবে, এবং হচ্ছে মোবাইলের মাধ্যমে দেখতে হবে, যেহেতু কম্পিউটার নাই, কম্পিউটার রাইখা তো কোনো লাভ নাই। উল্লেখ্য যে নাম্বার 1 প্লাস নাম্বার 2 হচ্ছে একটি এক্সপ্রেশন। সি প্রোগ্রামে এক্সপ্রেশন বলতে বোঝানো হয় যে কিছু কোড যা একটি মান প্রকাশ করে। আবার নাম্বার 2 = 4 হচ্ছে একটি স্টেটমেন্ট দিয়ে কি কাজ বোঝানো হয়। এখানে কাজটি হচ্ছে কি নাম্বার 2 নামক ভেরিয়েবল 4 রাখা। আবার রেজাল্ট = কি নাম্বার 1 প্লাস নাম্বার 2 একটি স্টেটমেন্ট, এটি দ্বারা বোঝানো হচ্ছে কি নাম্বার 1 প্লাস নাম্বার 2 এক্সপ্রেশনটি এক্সিকিউট করে যে মান পাওয়া যায় সেটি রেজাল্ট নামক ভেরিয়েবল রাখা। তো প্রিন্ট এফ নাম্বার 1 নাম্বার ফ্ল্যাশ কি নাম্বার 2 %d/n রেজাল্ট, এটি একটি কি স্টেটমেন্টের প্রতিটি স্টেটমেন্টের শেষে একটি কি সেমিকোলন চিহ্ন দেওয়া হয় আর কি। তারপর আছে আমাদের কিওয়ার্ড কি। এখন এই কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামিং ভাষার বেশ কিছু সংরক্ষিত শব্দ আছে যেগুলো হচ্ছে সি ভাষার কি অংশ। তাই এসব শব্দকে ভেরিয়েবলের নাম কিংবা ফাংশনের নাম হিসেবে ব্যবহার করা যায় না, এসব শব্দকে বলা হচ্ছে কিওয়ার্ড। নিচের টেবিলে সি ভাষার ANSI মানে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট কিওয়ার্ডের একটি তালিকা দেওয়া হলো, এবং অটো ডাবল ইন্ট স্ট্রাকচার আর কি, স্ট্রাক দিয়ে বুঝেছে ব্রেক, এলস, লং, সুইচ, কেস, ইনাম, রেজিস্টার, টাইপ ডেফ, তারপর হচ্ছে চার, এক্সটার্ন, রিটার্ন, ইউনিয়ন, কনস্টেড, ফ্ল্যাট, শর্ট, আনসাইন্ড, তারপরে কন্টিনিউ, ফর, সাইন্ড, ভয়েড, ডিফল্ট, গোটো, সাইজ অফ, ভোলাটাইল, ডো, ইফ, স্ট্যাটিক, হোয়াইল। তো এই যে টেবিলের এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। এই সমস্ত কিওয়ার্ড মুখস্থ করার প্রয়োজন নেই বলছে, কিন্তু আমি বলতেছি মুখস্থ করতে হবে, কারণ মুখস্থ না তুই পরীক্ষায় লিখবি কীভাবে। তো কেবল খেয়াল রাখতে হবে এই নামগুলো ভেরিয়েবল কিংবা ফাংশনের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। যাই হোক, তো ইনপুট আউটপুট স্টেটমেন্টে ইতিমধ্যে দেখানো হয়েছে যে কীভাবে স্ক্রিনে প্রিন্ট করা হয়, অর্থাৎ আউটপুট দিতে হয়। এবার ইনপুট নেওয়ার পালা। নিচে প্রোগ্রামটি ব্যবহারকারীর কাছ থেকে দুটি সংখ্যা ইনপুট নেবে এবং তাদের যোগফল কি আউটপুট দেখাবে। এখন এগুলো মুখস্থ না করলে কিন্তু পারা সম্ভব না। আলাদা বলবে মুখস্থ করবে না, কিন্তু স্টুডেন্টের অবস্থা তো আর জানে না। যাই হোক, এখানে হচ্ছে এই উদাহরণে এটা দেয়া আছে। তো প্রোগ্রাম কম্পাইল করে রান করলে সেটি ব্যবহারকারীর ইনপুটের জন্য কি অপেক্ষা করবে। তো দুটি সংখ্যা লিখে যে বোর্ডের এন্টার কি চাপলে তখন কি আউটপুট দেখাবে, চিত্র এটা। তারপর হচ্ছে এই কমান্ড লাইনে কিছু প্রিন্ট না করে ব্যবহারকারী ইনপুটের জন্য অপেক্ষা করছে আর কি, যে চলমান এটা। তারপরে এইটা আসবে চিত্রটা, যে দুটি সংখ্যা টাইপ করে কিবোর্ডে এন্টার কি চাপার ফলাফল পাওয়া গেল। তাহলে দেখা যাচ্ছে যে স্ক্যান এফ ফাংশনটি দিয়ে ইনপুট নেওয়া হয়, আর যেসব ভেরিয়েবল মান ইনপুট নেওয়া হচ্ছে তাদের
আগে অ্যাম্পারস্যান্ড চিহ্ন ব্যবহার করা হয়। এই ফাংশনটি ভেতরে প্রিন্ট এফ ব্র্যাকেট ফাংশনের মতো কি ফরম্যাট স্পেসিফায়ার করা হয় আর কি। তারপর কি আছে, প্রোগ্রামের একটি প্রোগ্রাম লিখতে হবে যা কোনো তাপমাত্রাকে সেলসিয়াস এককে ইনপুট নেবে এবং ফারেনহাইট এককে আউটপুট দেবে। যে প্রোগ্রাম লেখার আগে প্রোগ্রামটি ফ্লোচার্ট তৈরি করতে হবে। যে সেলসিয়াস থেকে ফারেনহাইট রূপান্তর করার সূত্র হচ্ছে কি এইটা, যে উপরে সেলসিয়াস নিচে হচ্ছে 5 দেওয়া হচ্ছে হ্যাঁ, এই যে ফারেনহাইট -32 এবং 9, সুতরাং হচ্ছে এই অঙ্কটা করলে কি এটা আসবে। তারপর এই যে শুরু সি এর ইনপুট, তারপর এই যে ফারেনহাইটের তারপর এফ এর প্রিন্ট, তারপর শুরু আর কি। এই যে সেলসিয়াস থেকে ফারেনহাইট রূপান্তরের কি ফ্লো চার্ট, এটা খাতায় একে প্র্যাকটিস করতে হবে। এবং আর প্রোগ্রামটি হবে এরকমের, এটাও প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, যে কম্পিউটার প্রোগ্রামে এমনভাবে লেখা যায় যেন প্রোগ্রামটি বিভিন্ন শর্তের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তো এই শর্তকে প্রোগ্রামিংয়ের ভাষা বলে কি কন্ডিশন। আর যে এক্সপ্রেশন ব্যবহার করে শর্ত তৈরি করা হয় তাকে বলে কন্ডিশনাল এক্সপ্রেশন। তো কন্ডিশনাল এক্সপ্রেশন যখন এক্সিকিউট হয় তখন তার ফলাফল হবে কি সত্য, মানে ট্রু, নয়তো কি মিথ্যা, ফলস। তারপর হচ্ছে রিলেশনাল অপারেশন, এটা হচ্ছে এরকমের যে সি প্রোগ্রামিং ভাষায় দুটি সংখ্যা তুলনা করার জন্য 6টি অপারেটর আছে। এগুলো বলা হয় কি রিলেশনাল অপারেটর, নিচের টেবিলে সেগুলো দেওয়া হলো। তো এই যে আমরা যে একটু আগে বা আগের ইয়েগুলোতে দেখছি যে সমান চিহ্ন, তারপরে এই চিহ্ন, এই চিহ্নটা, এটা এগুলোর হচ্ছে কি, এগুলোর কাজগুলো হচ্ছে তো পড়তে হবে। দুটি সংখ্যা সমান কিনা সেটি পরীক্ষা করা হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে পড়তে হবে। আর মানে পজ দিয়ে হচ্ছে এগুলো খাতায় লিখে পড়তে হবে আর কি। তারপর কি আছে, ইফ স্টেটমেন্ট, যে সি প্রোগ্রামিং ভাষার শর্ত পরীক্ষায় ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। তো প্রথম বন্ধনীর ভেতরে কন্ডিশনাল এক্সপ্রেশন যদি সত্য হয় তাহলে ইফ ব্লকের ভেতরে কাজ হবে। কন্ডিশনাল এক্সপ্রেশনের পরে দ্বিতীয় বন্ধনী দিয়ে ব্লকটি আবদ্ধ করতে থাকে। এই ব্লকের ভেতরে এক বা একাধিক কি স্টেটমেন্ট থাকতে পারে আর কি। দেখ এখানে আরও একটা উদাহরণের অঙ্ক দেয়া আছে, এটাও করতে হবে। হ্যাঁ, তারপরে নিচে আরও আছে এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে। সোজা কথা প্র্যাকটিস। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে পড়ে প্র্যাকটিস করতে হবে। তবে এক্ষেত্রে যে ব্লকের কন্ডিশনাল এক্সপ্রেশন সত্য, শুধু ব্লকটি কোড এক্সিকিউট, অন্য কোনো ব্লকের কোড এক্সিকিউট হবে না। আর যদি কোনো ব্লকের শর্তই সত্য না হয় তাহলে সর্বশেষ এলস ব্লকের কোড কি এক্সিকিউট হবে। এখন এই জিনিসটা হচ্ছে খাতায় লিখে তারপর হচ্ছে তোমার প্র্যাকটিস করতে হবে। দুটি সংখ্যার মাঝে তুলনা করার ফ্লো চার্ট। তবে এই উদাহরণে এটা দেয়া আছে, এটা করতে হবে। তারপরে এখানে এটা দেয়া আছে, এগুলো খাতায় উঠাই ভাই প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এত বোঝাবুঝির কিছু নাই। তো এভাবে অসংখ্য ইফ যখন পরস্পর থাকে তখন কোনো একটি শর্ত যদি সত্য হয় তখন বাকি এলসিগুলোর শর্ত আর পরীক্ষা করা হয় না। যেমন ইনপুট যদি 75 তবে প্রথম মার্কস কি 80 শর্তটি পরীক্ষা করা হবে। শর্তটি মিথ্যা তাই পরবর্তী শর্ত কি মার্কস 70 পরীক্ষা করা হবে। এটি তাই এই ডট দেখ এগুলো করতে হবে। এরপরে আমরা যাই লজিক্যাল অপারেটর জিনিসটা আসলে কি। লজিক্যাল অপারেটর হচ্ছে কই গেল, হ্যাঁ, একাধিক শর্ত মিলিয়ে নতুন শর্ত তৈরি করার জন্য গাণিতিক এক্সপ্রেশনের মতো লজিক্যাল এক্সপ্রেশন লেখা যায়। বিভিন্ন শর্ত লজিক্যাল অপারেটর দিয়ে যুক্ত করে লজিক্যাল এক্সপ্রেশন তৈরি করা হয়। তো সি প্রোগ্রামিং ভাষায় 3 ধরনের লজিক্যাল অপারেটর থাকে। হ্যাঁ, এই অ্যান্ড এবং অর এবং নট অপারেটর আর কি। তারপর হচ্ছে আমরা নিচে যাই, যে অ্যান্ড চিহ্ন এটা অপারেটর ক্ষেত্রে বাম পক্ষে শর্ত এবং ডান পক্ষে শর্ত থাকবে। যদি দুটি শর্তই সত্য হয় তাহলে পুরো এক্সপ্রেশনটি সত্য হবে। তো যে কোনো একটি বা দুটি শর্তই যদি মিথ্যা হয় তাহলে পুরো শর্তই মিথ্যা হবে। তো এই জিনিসটা আর কি একটু এটা যোগ করে গুণ করে আর কি এটা দেখতে হবে। তারপর হচ্ছে অপারেটরের ক্ষেত্রে বাম পক্ষে শর্ত ডান পক্ষের একটি শর্ত থাকবে। যদি দুটি শর্তের কমপক্ষে একটি শর্ত হয় তাহলে সমান চিহ্ন সত্য হবে। দুটি শর্তই কি মিথ্যা হয় তাহলে পুরোটা হবে। এগুলো পড়তে হবে। তারপর উদাহরণের এগুলো দিছে, এগুলো পড়তে হবে। ঠিক আছে, তারপর এই চিত্রগুলো এগুলো এঁকে তারপরে পড়তে হবে।
নিচেরগুলো পড়তে হবে। উদাহরণের অনেক অঙ্ক দিছে, এগুলো সব হচ্ছে পড়তে হবে আর কি। তারপর কি আছে, তারপর আছে লুপ স্টেটমেন্ট। লুপ স্টেটমেন্ট কি, যে একই কাজ বারবার করার জন্য প্রোগ্রামিং ভাষার লুপ স্টেটমেন্ট থাকে। তো সি প্রোগ্রামিং ভাষার 3 ধরনের লুপ আছে, একটা হচ্ছে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং ফর লুপ। তো হোয়াইল লুপ কি, হোয়াইল লুপের সিনট্যাক্স হচ্ছে এটা, এখানে কন্ডিশন হলো সত্য হলে হোয়াইলের ব্লকের ভিতরে কাজ করা হবে, কাজ শেষে আবার কন্ডিশন পরীক্ষা করা হবে, এভাবে কন্ডিশন সত্য হলে আবার হোয়াইলের ব্লকের ভিতরে কাজ করা হবে। এভাবে চক্রাকারে কাজটি বারবার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন সত্য থাকে। যেমন ধরা যাক একটি প্রোগ্রাম লিখতে হবে, সেটি কি লাভ বাংলাদেশ কথাটি 5 বার প্রিন্ট হবে। তো এই জিনিসটি হচ্ছে কি এখানে উদাহরণ হিসেবে দেখাইছে। তারপরে এই আই এর মান 0, স্টেটমেন্ট আইতে 0 রাখা হয়েছে। এরপর হোয়াইলের ভিতরে শর্ত পরীক্ষা করা হবে, আই কী বলে <5 শর্তটি সত্য কারণের মান। এটা নিজে নিজে পড়তে হবে রে ভাই, এগুলো সব নিজের পড়তে হবে। এই ছবি এঁকে এঁকে কাগজ নষ্ট করে এগুলো, এই ফ্লো চার্ট এগুলো মুখস্থ করতে হবে একদম হুবহু, ঠিক আছে। তারপর উদাহরণের আরও অঙ্ক দিছে, এগুলোও করতে হবে। এই যে নিচেরগুলো পড়ে পড়ে তারপরে করতে হবে আর কি, এই যে দেয়া, হ্যাঁ। এগুলো সব হচ্ছে ডু হোয়াইল লুপ কি, ইয়ের লুপ কি, সবগুলো হচ্ছে ফর লুপ, যে ফর লুপ। তারপর হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট এগুলো, হ্যাঁ। তারপর হচ্ছে ফলাফল। এই যে আবার উদাহরণের অঙ্ক দিচ্ছে, অনেক উদাহরণ এখানে আছে, এগুলো সব করতে হবে। এগুলো থেকেই পরীক্ষা দেবে, বাইরে থেকে দেবে না। অ্যারে একটি ভেরিয়েবল একটি সময় কেবল একটি মান রাখা যায়, কিন্তু অনেক সময় এই ধরনের অসংখ্য ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে। যেমন একটি ক্লাসের 100 জন শিক্ষার্থীর নম্বর এগুলো দেয়া, হ্যাঁ। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার এই যে পড়তে হবে, পড়ে পড়ে হচ্ছে ই করতে হবে। এগুলো বোঝাবুঝির কিছু নাই, যত প্র্যাকটিস করবে এগুলো এক কথায় গণিতের মতন আর কি। এই উদাহরণে আরও অঙ্ক দিয়ে দিচ্ছে এখানে। ছবিতে এ পাত্রে হলে আইসক্রিম এবং বি পাত্রে গোলাপি আইসক্রিম আমরা, এটাও নিজের করতে হবে। এগুলো সব কাগজে লিখে করতে হবে। যত প্র্যাকটিস করবে তত হচ্ছে এগুলো ভালো করতে পারবা। এগুলো আসলে পড়াইয়ে দেওয়ার কিছু নাই, ঠিক আছে। তবে এই যে এগুলো সব নিজের করতে হবে একদম। বই দেখে, বই বের করে, হ্যাঁ, বই দিয়ে দিছে আমি, বই বের করে এগুলো খাতায় লিখে প্রিন্ট করো, মানে লিখে প্র্যাকটিস করো। তারপর কি আছে, ফাংশন আছে, ফাংশনটা পড়াই দেই। যে ফাংশন কি, প্রোগ্রামাররা বিভিন্ন সময় যখন প্রোগ্রাম লেখে তখন দেখা যায় যে একই কাজ একাধিকবার করতে হচ্ছে। এই কাজগুলো একসঙ্গে একটি ফাংশনের মধ্যে লেখা যায়, তখন কেবল সেই ফাংশনটির কল করলেই চলে। তো ভেতরের কাজগুলো আবার নতুন করে লিখতে হয় না। এমনকি ফাংশনটির ভেতরে কীভাবে কাজ করছে সেটি না জানলে ফাংশনটি ব্যবহার করতে সমস্যা হয় না। ইতিমধ্যে বইতে প্রিন্ট এফ ও স্ক্যান এ ফাংশনের ব্যবহার দেখানো হচ্ছে। তো এখন স্ক্রিনে প্রিন্ট করার জন্য অনেক কাজ করতে হয় বা কোড লিখতে হয়, সেগুলোর ক্ষেত্রে ফাংশনের ভেতর বলা যায়। কিন্তু সেই প্রোগ্রাম সরাসরি কি প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করে ভেতরে যে কোড লেখা আছে সেটি বারবার লিখতে হতো, তাহলে প্রোগ্রামের কষ্ট বেড়ে যেত, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে নিজের পড়তে হবে, এগুলি উদাহরণের অঙ্ক, এগুলো অনেক কিছু দেয়া আছে, সব উদাহরণ দেয়া, এগুলো সবই খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। লিখে প্র্যাকটিস করলে তখন হচ্ছে ভালো বুঝতে পারবা। আর আমি হচ্ছে এটার জন্য ওই 2টা সফটওয়্যার পাঠাই দেবো না ফোনে, ওগুলো ডাউনলোড করে নিজে আর করবা। তারপর অনুশীলনের প্রশ্ন আছে, এই অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবা, হ্যাঁ। সলভ করবে, দেখবা যে সব কিছু সহজ লাগতেছে। সৃজনশীল প্রশ্ন দিয়ে দিছে, তো এগুলো হচ্ছে পড়তে হবে। এই যে এরকম দিয়ে দিবে, কারণ মুখস্থ না করলে এগুলো বুঝবা না পরীক্ষা হলে দেখা। এই জন্য বই কোথা থেকে সংগ্রহ করলে বা এই পিডিএফ নিজে পড়ে প্রোগ্রাম কি, হ্যাঁ, আমি আগেই বলে দিছি, ডেটা টাইপ কি, হ্যাঁ, প্রোগ্রামিং কি, এগুলো সবই বলে দিছি আমি। এগুলো হচ্ছে পড়তে হবে, তাহলেই এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এগুলো প্র্যাকটিসের বিষয়, চ্যাপ্টারটা পুরোটা হচ্ছে প্র্যাকটিস।